তন্ময়ের বাচ্চা তন্ময়, কি মেসেজ দিয়েছিস তুই আমাকে? কই, কি মেসেজ দিলাম আবার? আমার স্টোরির রিপ্লাই কি লিখেছিস সেটা? কেন, তুই কি ইংলিশ জানিস না? নিজে পড়তে পারিস না কি লিখেছি আমি? ঢং করবি না একদম। তুই আমাকে আই লাভ ইউ লিখে পাঠিয়েছিস কেন? কেন আবার? কারণ আমি আসলেই তোকে ভালোবাসি। আই লাভ ইউ মায়া। উম্মা। উফ কুত্তা, গালে চুমু দিচ্ছিস কেন তুই? ওহো, ঠোঁটে চুমু না দিয়ে গালি দিলাম বলে রাগ করলি বুঝি? আয়, তাহলে ঠোঁটেই দিচ্ছি। ফাজিল ছেলে, তোর সাথে কথা বলাই আমার দোষ। তাহলে কথা বলছিস কেন তুই? আমি কি তোকে বলেছি আমার সঙ্গে কথা বলতে? তুই এরকম আবোল তাবোল মেসেজ দিবি আর আমি তোকে কিছুই বলবো না, তাই না? আরেকবার যদি এরকম মেসেজ দিয়েছিস তাহলে আমি সোজা খালাকে সব কিছু বলে দেব। মাকে বললেই কি হবে? তোকে আমি ভালোবাসি, এর মধ্যে মা কি করবে? এই তোর কি লজ্জা করে না? আমি না তোর খালাতো বোন হই? না রে, আমার একটুও লজ্জা করে না, কারণ আমি তোকে খালাতো বোন ভাবিই না। ও আচ্ছা, খালাতো বোন ভাবিস না বুঝি? তাহলে কি ভাবিস শুনি? তোকে আমি খালাতো বউ ভাবি। এ কি, খালাতো বউ আবার কি জিনিস রে? খালাতো বোনকে যদি কেউ ভালোবাসে বিয়ে করে, তবে সেই বউকে খালাতো বউ বলা হয়। তুই কি আমাকে খালাতো বউয়ের সংজ্ঞা দিলি নাকি? হ্যাঁ, দিলাম। তুই যদি চাস তাহলে খালাতো বউয়ের প্রকারভেদ ও সেই প্রকারভেদের সংজ্ঞাসহ বলে দিতে পারি। বলবো? না ভাই, লাগবে না। তোর প্রকারভেদ তোর কাছেই রাখ। এসব শোনার কোনো ইচ্ছে বা সময় কোনোটাই আমার নেই। আমি জাস্ট 10 মিনিটের জন্য তোদের বাড়িতে এসেছিলাম, তাও আবার একটা কাজে। 10 মিনিট কি শেষ হয়নি? এখনো এখানে কি করছিস তুই? এত দূর দূর করিস না তো, আমি চলেই যেতাম। তারপর তোর ওই মেসেজটার কথা মনে পড়ে গেল। খালাকে জিজ্ঞেস করলাম তুই কোথায়, তো উনি বললেন তুই ছাদে আছিস। এই জন্য তোকে একটু সোজা করতে ছাদে এসেছিলাম। হ্যাঁ, আমাকে সোজা করতে এসে নিজে একটু সোজা হয়ে গেলি আর কি। কি আর বলবো, মহিলা মানুষ বলে কথা। কে কাকে সোজা করে সময় এলেই দেখতে পাবি। এই কথা বলে মুখ বাঁকিয়ে মায়া চলে গেল, আর তন্ময় আবারও ছাদের গাছগুলোর পরিচর্যা করতে লাগলো। তন্ময়ের গাছপালা লাগানোর শখ আছে। তন্ময় বাগান করতে খুবই পছন্দ করে, কিন্তু ওদের বিল্ডিংয়ের সামনে তেমন জায়গা না থাকায় ওদের ছাদেই তন্ময় ছোটোখাটো একটা বাগান তৈরি করে ফেলেছে। বেশিরভাগ সময় তন্ময় এই ছাদে বসেই কাটায়। আর মায়া হচ্ছে তন্ময়ের খালাতো বোন। মেয়েটাকে সারাদিন জ্বালিয়ে খায় এই তন্ময়। ক্লাস 9-এ থাকতে মায়া একটা প্রেম করেছিল। সেই প্রেম 1 বছর টিকেছিল, তারপর ওদের ব্রেকআপ হয়ে যায়। এই ব্রেকআপের কথা জানার পর থেকে তন্ময় মায়ার সাথে ইচ্ছে মতো মজা করে। মায়াও তন্ময়কে তেমন কিছু বলে না, কারণ তন্ময়কে কিছু বলতে গেলেই তন্ময় মায়ার প্রেম আর ব্রেকআপের কথাটা মায়ার মায়ের কানে তুলে দেবে। তখন সম্পূর্ণ লস হবে মায়ার। তার চেয়ে মায়া যেভাবে পড়াশোনা করছে করুক, আর তন্ময় ওর সাথে যেভাবে মজা করে করুক। এজন্য তন্ময় হাজার কিছু বললেও মায়া সহ্য করে যায়। এর পরের দিন সকালে তন্ময়ের মা তন্ময়কে বলল, তন্ময়, কোথায় তুই? এদিকে আয় তো বাবা। ছাদে আছি আমি, আসছি, দাঁড়াও। তুমি আবার সিঁড়ি ভেঙে ছাদে উঠতে যেও না, পড়ে গেলে আর হাত পা আস্ত থাকবে না কিন্তু। আমাকে কি তোরা ছোট বাচ্চা পেয়েছিস নাকি? তাড়াতাড়ি আয় এখানে। হ্যাঁ বলো, এবার কি বলবে? তুই বাসায় থাক, আমি একটু তোর খালাদের বাসা থেকে আসছি। এখন খালাদের বাসায় কেন? তোমার এই শরীর নিয়ে তুমি বাড়ির বাইরে বের হবে? আরে কিছুই হবে না, সারাদিন তো শুয়ে বসেই থাকি। একটু হাঁসের মাংস রান্না করেছি, তোর খালাকে দিয়ে আসি। তোর খালা তো আবার হাঁসের মাংস পছন্দ করে। এই অসুস্থ শরীর নিয়ে কোথাও যেতে হবে না তোমাকে। তুমি মাংসের বাটিটা দাও, আমি দিয়ে আসছি, তুমি বাসায় থাকো। আর কত বাসায় থাকবো রে? আমার আর ভালো লাগছে না। মা, বাচ্চাদের মতো জেদ করো না। আচ্ছা ঠিক আছে, তোমার বাসায় থাকতে ভালো লাগে না, এই তো? হ্যাঁ, আমার বাসায় থাকতে ভালো লাগে না। আচ্ছা চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি খালাদের বাসায়, কিন্তু একা একা তুমি কোথাও যেতে পারবে না। তাহলে বাসায় কে থাকবে? বাড়িটা খালি রেখেই যাব?
হ্যাঁ, খালি রেখেই যাব। দারোয়ান চাচা তো আছেই। তাছাড়া একটু পর শিউলি আপাও চলে আসবে। এত চিন্তা তোমাকে করতে হবে না, আমি সব কিছু দেখে নেব। কি অসুখ যে হলো আমার, না পারি একা একা কোথাও যেতে, আর না পারি বাসায় একা একা থাকতে। উফ মা, এখন আবার এসব বলা শুরু করো না তো। চলো বের হও, আমি গিয়ে গাড়ি বের করছি। ঠিক আছে, তুই যা, আমি বাটিটা নিয়ে আসছি। এই কথা বলে তন্ময়ের মা গেলেন মাংসের বাটিটা আনতে, আর তন্ময় গেল গাড়ি বের করতে। তন্ময়ের বাবা একজন প্রবাসী। সে 14 বছর আগে গিয়েছিল জাপান। এই 14 বছরে মাত্র 3বার দেশে এসেছেন তিনি। তন্ময় আর তন্ময়ের মা বলতে গেলে বাসায় একাই থাকে। ওদের বড় একটা বিল্ডিং আছে। বিল্ডিংয়ে প্রয়োজনীয় সব কিছুই আছে, কিন্তু নেই শুধু কথা বলার মানুষ। দীর্ঘদিন এভাবে থাকতে থাকতে তন্ময়ের মায়ের কেমন যেন মানসিক প্রবলেম শুরু হয়েছে। এসব সমস্যার জন্য ডাক্তার দেখালে তারা জানতে পারে যে তন্ময়ের মায়ের শুধু মানসিক প্রবলেমই নয়, সাথে এস্তেমার প্রবলেমও আছে। তন্ময় ওর মায়ের অসুস্থতার কথা জানার পর থেকে ওর মাকে একটুও একা থাকতে দেয় না। সবসময় ওর মায়ের কাছাকাছি থাকার জন্য বাড়িতেই বেশিরভাগ সময় পার করে। তাছাড়া মাঝে মাঝেই মায়া ওদের বাসায় আসে, তন্ময়ের মায়ের সাথে সময় কাটায়। ডাক্তার বলেছে এসবে তন্ময়ের মা জলদি সুস্থ হয়ে উঠবে। গাড়ি বের করার পর তন্ময়ের মা গাড়িতে গিয়ে উঠল। তারপর ওরা চলে গেল তন্ময়ের খালার বাড়ি। ওখানে যাওয়ার পর তন্ময় গাড়িটা পার্কিং করতে গেল, আর তন্ময়ের মা চলে গেল ভেতরে। ভেতরে গিয়েই তন্ময়ের মা এতদিন পর বোনকে পেয়ে সুখ দুঃখের গল্প শুরু করে দিল। এদিকে তন্ময় গেল মায়াকে খুঁজতে। মায়া তখনও রুমে বসে পড়ছিল। তন্ময় মায়ের রুমে গিয়েই জোরে একটা চিৎকার দিয়ে মায়াকে ভয় দেখালো। তন্ময় চিৎকারে মায়া ভয় পেয়ে তন্ময়কে বলল, ও মাগো, এই কুত্তা এভাবে এসেই ভয় দেখাতে হয়? তোকে না খোঁচা মারলে আমার ভালো লাগে না। কি রে, এই শার্ট কোথা থেকে কিনেছিস তুই? কত দাম নিল? কেন, তুই জেনে কি করবি? তোর ওই এক্স বয়ফ্রেন্ডকে এরকম একটা শার্ট কিনে গিফট করবি নাকি? এই, তুই জানিস না ওর বিয়ে হয়ে গেছে? তারপরও ওকে নিয়ে আমার সঙ্গে মজা কেন নিস? তাহলে এই শার্ট কোথা থেকে কিনলাম, কত দাম নিল, এসব জানতে চাইলি কেন? আসলেই তোকে এই শার্টটাতে সুন্দর লাগছে। শুধু সুন্দর বললে ভুল হবে, তোকে আজকে খুব সুন্দর লাগছে। ও আচ্ছা, তাই নাকি? থ্যাংক ইউ। শুধু থ্যাংক ইউ? শুধু থ্যাংক ইউ হবে না বুঝি? তাহলে আই, তোকে বিয়ে করি। কি? এখানে বিয়ের কথা কোথা থেকে আসলো? তো তুই তো আমার প্রশংসা করেছিস, আমি তোকে ধন্যবাদ দিয়েছি, কিন্তু তোর সেই ধন্যবাদে কাজ হয়নি। তাহলে তোর প্রশংসার উপহার হিসেবে আই, তোকে বিয়ে করে নেই। তুই যে কত বড় কুত্তা তা তোর এসব উল্টো পাল্টা কথা শুনলে বোঝা যায়। এটার জন্য থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, আজকে বিকেলে আমাদের বাসায় যাস তো, দরকার আছে। তোর দরকার মানে আমি জানি, সেই তো তোর অ্যাসাইনমেন্টগুলো আমাকে দিয়ে করাবি। এছাড়া কোনো দরকার তো তোর নেই। আচ্ছা যা, এবার অ্যাসাইনমেন্টগুলো করে দেওয়ার পর তোকে আদর করে দেব, তাহলে খুশি হবি তো? আচ্ছা, তোর মুখে কি এগুলো ছাড়া ভালো কোনো কথা আসে না? এখানে খারাপ কথা কি বললাম? তোকে আমি আর কিছুদিন পর বিয়ে করব, তাহলে এখন একটু আদর করলে সমস্যা কি? মন তো চাচ্ছে তোকে একটা লাথি মারি, কিন্তু তুই বয়সে আমার চেয়ে 2 বছরের বড়, তাই মারলাম না। যা এখান থেকে। তুই আমাকে লাথি মারতে চাস? ঠিক আছে, আসার সময় এক বাটি হাঁসের মাংস এনেছি, যাওয়ার সময় সেটাকে আবার হাতে করে নিয়ে যাব, কেমন? কি বললি? হাঁসের মাংস? নিশ্চয়ই খালা রান্না করেছে। হ্যাঁ, মা রান্না করেছে, এমনকি মা নিজেই এটা দিতে এখানে এসেছে। কিন্তু তুই তো এখন আমাকে লাথি মারতে চাইছিস, তাহলে আমি এটা কিসের জন্য রেখে যাব? আই এম সরি। আর যদি কখনো তোকে লাথি মারতে চাই তাহলে আমি একটা গাধা। হয়েছে? এবার খুশি? তুই এমনিতেও গাধা, অমনিতেও গাধা। যা নিচে গিয়ে দেখ, একটা টিফিন বাটিতে রাখা আছে, গিয়ে খেয়ে নে। ও, আমার সুইট খালাতো জামাইটা। মায়া এই কথা বলে তন্ময়ের গাল দুটো টেনে দিয়ে দৌড়ে চলে গেল নিচে। তারপর গিয়ে হাঁসের মাংস খেতে খেতে ওর খালার সাথে গল্প জমালো। এদিকে তন্ময়
মায়ার ঘরে থাকা জিনিসগুলো নেড়েচেড়ে দেখছিল। তারপর দুপুর 12টার দিকে তন্ময় ওর মাকে নিয়ে বাসায় চলে গেল। বিকেলে আবার মায়াদের বাসায় গেল। তন্ময় ওর ফোন থেকে অ্যাসাইনমেন্টের ছবিগুলো আর কতগুলো কাগজ বের করে মায়ের কাছে দিয়ে অ্যাসাইনমেন্টগুলো করতে বলে ঘর থেকে বেরিয়ে গেল। মায়া পুরো 4 ঘন্টা সময় নিয়ে তন্ময়ের সবগুলো অ্যাসাইনমেন্ট শেষ করলো। শেষ করতে করতে রাত হয়ে গেছিল। রাতে যখন মায়ার মা তন্ময়দের বাসায় কল করলো, তখন তন্ময় বলল যে আজকে মায়া ওদের বাসাতেই থাকবে। মায়ার মা যেন মায়ের বোনদের নিয়ে থাকে। মায়ার মাও আর দ্বিমত করল না। রাতে যখন তন্ময় খেতে বসলো, তখন তন্ময়ের মা হঠাৎ করে তন্ময়কে বলল, তন্ময়, আমার আর এভাবে বাসায় একা একা থাকতে ভালো লাগে না। আমি জানি তো মা, আমি তো আমার সাধ্যমতো চেষ্টা করি সবসময় তোমার সাথে থাকার। এর চেয়ে বেশি আর আমি কি করতে পারি তোমার জন্য বলো? আমি চাই এবার তুই একটা বিয়ে কর। মা, আমার এখনও অনার্স ফাইনাল ইয়ার শেষ হয়নি, আর তুমি এখনই আমাকে বিয়ে করতে বলছো? তাতে কি হয়েছে, বিয়েটা করে নে। আমার মতো বেকার ছেলের হাতে কোন বাবা নিজের মেয়েকে তুলে দেবে বলো তো? আমাদের তো আর নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা না যে তুই কোনো চাকরি না করে বিয়ে করলে তোর বউ এসে ঠিক মতো খাবার পাবে না। তাহলে তোর বিয়ে করতে সমস্যা কি? ধুর, তোমার মাথার তার ছিঁড়ে গেছে। আমি এত কিছু জানি না, আমি চাই তুই এবার বিয়ে কর। আচ্ছা ঠিক আছে, আমি বিয়ে করব। তুমি আগে আমার জন্য পাত্রী খুঁজো, তারপর তো বিয়ে। পাত্রী খুঁজবো মানে? এটা আবার কোন ধরনের কথা? ছেলেকে বিয়ে করাবে আর পাত্রী খুঁজবে না? আমার মাথার তার ছিঁড়ে গেছে নাকি তোর মাথার তার ছিঁড়ে গেছে? আমি তো এটাই বুঝতে পারছি না। তুই কি জানিস না যে আমরা সবাই ঠিক করে রেখেছি মায়ের সঙ্গে তোর বিয়ে দিব? তারপরও পাত্রী খুঁজতে বলছিস কেন? খালা কি বলছো এসব তুমি? মায়ার সঙ্গে বিয়ে দেবে মানে? এই এই আস্তে, গলায় খাবার আটকে যাবে তো। এই নে পানি খা। তো খাবার আটকে যাবে না? খালা এই মাত্র যে ভয়ঙ্কর কথাটা বলল, তারপরও কি আমার গলা দিয়ে খাবার নামবে? ঠিক কথা। মা, তুমি এটা কি বললে? তোমরা কবে মায়ের সঙ্গে, কবে আমার বিয়ে দেওয়ার কথা ভাবলে? কি ব্যাপার খালা, চুপ করে আছো কেন? কিছু বলো। মা, এরকম চুপ করে আছো কেন? কিছু তো বলো। এই মায়া, মা কথা বলছে না কেন রে? নিশ্চয়ই কিছু হয়েছে। ওর তো খালার কাছে চল। মায়া আর তন্ময় দুজনেই ভয় পেয়ে গেল, কারণ তন্ময়ের মা কথা বলছে না। সে কখন থেকে একই ভঙ্গিতে মাটির দিকে তাকিয়ে বসে আছে। তন্ময় আর মায়া নিজেদের চেয়ার থেকে উঠে দ্রুতগতিতে তন্ময়ের মায়ের কাছে গেল। তন্ময় গিয়ে ওর মাকে একটু ধাক্কা দিতে তন্ময়ের মা তন্ময়ের গায়ে ঢলে পড়ল। এতে তন্ময় ভীষণ ভয় পেয়ে গেল। মায়াও অনেক ভয় পেয়েছে। দুজনে তাড়াতাড়ি গাড়ি বের করে তন্ময়ের মাকে টানাটানি করে হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে যাওয়ার পর মায়া ওর মাকে কল করে হাসপাতালে আসতে বলল। একটু পরেই মায়ার মা মায়ার বোনদেরকে নিয়ে চলে আসলো হাসপাতালে। ভেতরে তন্ময়ের মায়ের চিকিৎসা চলছে, আর বাইরের সবাই বসে অপেক্ষা করছে। একটু পর যখন ডাক্তার বেরিয়ে আসলো, তখন সবাই ডাক্তারকে ঘিরে ধরল। তন্ময় ডাক্তারকে বলল, ডাক্তার, আমার মা কেমন আছে? কি হয়েছে ওনার? তেমন কিছু হয়নি। অতিরিক্ত স্ট্রেস থেকে উনি সাময়িকভাবে জ্ঞান হারিয়েছিলেন, তবে চিন্তার কিছু নেই, এখন সব ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রক্ষা করেছেন। মায়ের কিছু হলে আমি বাঁচব না ডাক্তার। এতই যখন মাকে ভালোবাসো, তাহলে ওনাকে এত স্ট্রেস দিচ্ছ কেন? আমি কিসের স্ট্রেস দিচ্ছি? আমি তো সবসময় ওনাকে খুশি রাখার চেষ্টা করি। শুধু তুমি একবার চেষ্টা করলেই হবে না ইয়াং ম্যান, তোমার মায়ের একজন সঙ্গী দরকার। তুমি তো আর সবসময় ওনার সাথে থাকতে পারছো না, তাই তুমি বিয়ে করো। হয়তো এটাই তোমার মায়ের জন্য সর্বোত্তম চিকিৎসা। আর নয়তো তোমার বাবাকে যত তাড়াতাড়ি সম্ভব এখানে আসতে বলো। কিন্তু আঙ্কেল, বাবার ভিসার মেয়াদ শেষ হতে তো আরও 1 বছর আছে। 1 বছরের আগে বাবা দেশে ফিরতে পারবে না। তাহলে আমি বলবো তোমার বিয়ে করে নেওয়া উচিত। তুই বিয়ে করলে বাড়িতে একজন বউ যেমন আসবে, তেমনি তোমার মায়ের জন্য একজন কথা বলার সঙ্গীও আসবে।
আর কথা বলার সঙ্গী পেলে তোমার মা জলদি সুস্থ হয়ে যাবে। এবার তোমাদের ইচ্ছে। এই কথা বলে ডাক্তার তার কাজে চলে গেল। আর তন্ময় বাইরে বেঞ্চে বসে ভাবতে লাগলো যে এবার সে কি করবে। এ সময় মায়া এসে তন্ময়ের কাঁধে হাত রেখে তন্ময়কে সান্ত্বনা দিল। তন্ময়ের মনে পড়ে গেল অজ্ঞান হওয়ার আগে তন্ময়ের মা বলেছিলেন যে উনি তন্ময়ের সাথে মায়ার বিয়ে দিতে চান। কথাটা মনে হওয়ার সাথে সাথে তন্ময় বেঞ্চ থেকে উঠে মায়ার হাত ধরে মায়ার মায়ের কাছে নিয়ে গেল। তারপর মায়ার হাতটা ছেড়ে দিয়ে তন্ময় তার খালাকে উদ্দেশ্য করে বলল, খালা, আমি এখন যা বলবো তুমি শুধু তা শুনবে। তোমাকে মুখে কিছুই বলতে হবে না। যদি তুমি আমার কথাতে রাজি থাকো তাহলে মায়ার হাতটা আমার হাতে দিয়ে দেবে, তাহলে আমি বুঝবো তুমি আমার কথায় রাজি। দেখো খালা, আমি জানি না তুমি আমার সম্পর্কে কি ভাবো বা তুমি আমাকে পাত্র হিসেবে কতটা যোগ্য মনে করো। কথা হচ্ছে যে আমি মায়াকে পছন্দ করি আর মায়াও আমাকে পছন্দ করে। আজকে যখন মা অজ্ঞান হয়ে গেছিল ঠিক তার আগ মুহূর্তে মা আমার আর মায়ার বিয়ে দেওয়ার কথা বলছিল, কিন্তু তখন আমি না করছিলাম। এই জন্য মা স্ট্রেস নিতে না পেরে অজ্ঞান হয়ে গেছে। আমি চাই আমার মা ভালো থাকুক, আর এজন্য আমার মায়াকে বিয়ে করা অত্যন্ত জরুরি। আমার আর মায়ার বিয়েতে তুমি কি রাজি? তন্ময়ের কথা শুনে মায়ার মায়ের চোখ দুটো ভিজে এলো। তিনি ঠোঁট কামড়ে কান্না আটকে রেখে মায়ার হাতটা তন্ময়ের হাতে তুলে দিল। এতে তন্ময়ের মুখে হাসি ফুটল। কিন্তু তন্ময় যে মায়ার মাকে মিথ্যে কথা বলল এটা দেখে মায়া বেশ কিছুটা অবাক হলো। কিন্তু পরে বুঝতে পারল যে তন্ময় তার মায়ের জন্যই এসব করছে। এজন্য মায়াও নিজের সাথে কম্প্রোমাইজ করে নিল আর তন্ময়কে বিয়ে করতে রাজি হয়ে গেল। পরের দিন তন্ময় তার মাকে নিয়ে বাসায় ফিরল। এর মধ্যে তন্ময় আর মায়া নিজেদের মধ্যে কথা বলে ব্যাপারটা মিটিয়ে নিয়েছে। তন্ময়ের মা যখন জানতে পারল যে মায়া আর তন্ময় দুজনেই এই বিয়ের জন্য রাজি, তখন তো ওনার খুশির শেষ নেই। এই কথা তন্ময় কল করে ওনার বাবাকেও বলল। তন্ময়ের বাবা এই বিয়ের কথা শুনে বেশ খুশি হলো। তারপর তন্ময়ের মায়ের কথা মতোই একটা ভালো দিন দেখে খুব জলদি ওদের বিয়ে করানো হলো। বিয়ের দিন রাতে মায়া তন্ময়ের জন্য ঘরে অপেক্ষা করছিল। এমন সময় তন্ময় ঘরে আসলো। এসে মায়ের পাশে বসে মায়াকে বলল, দেখেছিস, শেষমেশ তোকে আমি আমার বউ বানিয়েই ছাড়লাম। খালার যদি এরকম অবস্থা না হতো তাহলে আমি কখনোই তোর খালাতো বউ থেকে আপন বউ হতাম না, বুঝেছিস? সে যে কারণেই তুই আমার বউ হোস না কেন সেটা কোনো ব্যাপার না। তুই যে আমার বউ হয়েছিস এটাই বড় কথা। ওহো, তাই না? হ্যাঁ, ঠিক তাই। তো এখন কি আমি আপনাকে একটু আদর করতে পারি, আপন বউ? আমি কি আদর করতে নিষেধ করেছি? মায়ার কথা শুনে তন্ময় মুচকি হেসে মায়ার দিকে এগিয়ে গেল। তারপর গিয়ে মায়ার কোমল ঠোঁট দুটোতে নিজের ঠোঁট বসিয়ে দিল। মায়াও তন্ময়কে ধীরে ধীরে আরও নিজের কাছে টেনে নিতে লাগলো। তন্ময় মায়ার শাড়ির নিচে কোমরের ওপর হাত বোলাতে লাগলো। তারপর আস্তে আস্তে মায়ার গায়ের সমস্ত গয়না খুলে নিল। এরপর মায়ার শাড়িটাও খুলে নিল তন্ময়। আস্তে আস্তে ওরা দুজন হারিয়ে গেল ভালোবাসার রাজ্যে। পরের দিন মায়া সকালে উঠেই গোসল করে নামাজ পড়ে সবার জন্য চা বানালো। তারপর সকালের নাস্তাটাও মায়াই বানালো। এরপর সবাই মিলে একসাথে বসে হাসি আনন্দে নাস্তা করলো। এভাবে দেখতে দেখতে কেটে গেল একটা বছর। মায়া এখন তন্ময়ের মায়ের খুব কেয়ার করে, ওনাকে অনেক সময় দেয়। আজকে তন্ময়ের বাবা জাপান থেকে একেবারে চলে আসলো। এখন আর তন্ময়ের মায়ের একা একা লাগে না, সবাই তার সাথে থাকে। এজন্য তার মানসিক সমস্যার সাথে সাথে শারীরিক সমস্যাগুলো দিন দিন হ্রাস পেতে লাগলো। মায়া আর তন্ময়ের দাম্পত্য জীবনে কোনো কোলাহল নেই। তারা একান্ত শান্তিতে বাবা মায়ের সাথে বসবাস করছে। এভাবেই না হয় চলতে থাকুক ওদের ভালোবাসার গল্প। এমনই আরও ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকুন। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য
অসংখ্য ধন্যবাদ সবাইকে।